নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। বৃহস্পতিবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, ভাষণ দেবেন আলিপুরদুয়ারের জনসভায়। বাংলায় বিজেপি 26 নির্বাচনের প্রচার শুরু হতে পারে প্রধানমন্ত্রীর এই ভাষণ দিয়েই। পূর্ব বর্ধমানের মেমারিতে জোড়া খুন, রাস্তায় পড়ে রক্তাক্ত দম্পতির দেহ। নিখোঁজ দম্পতির একমাত্র সন্তান। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল পুলিশ। 24 পরগনা সহ বঙ্গের উপকূল জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আগামী দুদিন ভারী বৃষ্টিতে ভাসবে 7 জেলা। 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। চেন্নাইতে রোলার কোস্টার বিগড়ে দুর্ঘটনা। মাটি থেকে 70 ফুট ওপরে 3 ঘন্টা ঝুলে রইলেন 30 জন। তবে শেষ পর্যন্ত অক্ষত দেহে উদ্ধার প্রত্যেকেই। গুজরাটের জনসভায় দাঁড়িয়ে মোদি বলেছিলেন, পাকিস্তানিদের ঠিক করতে হবে তারা রুটি খাবে নাকি আমাদের গুলি খাবে। এবার বাংলায় মোদির জনসভা। কি বলবেন প্রধানমন্ত্রী? আগামী বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী তার ভাষণে কি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে সুর বেঁধে দেবেন? রাজ্যে এখন সরকার বিরোধী ইস্যুর অভাব নেই। মোদির ভাষণে কি সেই সমস্তই গুরুত্ব পাবে নাকি বেশি গুরুত্ব পাবে অপারেশন সিন্দুর? অপারেশন সিন্দুরের পরেই প্রথমবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে একটি বড় জনসভায় ভাষণ দেবেন তিনি। সেখানেই আগামী দিনের ভোট রাজনীতির রূপরেখা স্পষ্ট করতে পারেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন সিকিম সফর সেরে আলিপুরদুয়ারে পৌঁছবেন মোদী। জনসভায় তিনি বাংলার রাজনৈতিক পরিস্থিতি, কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে কড়া বার্তা দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। দলের সংগঠন শক্তিশালী করা, কর্মীদের সক্রিয় রাখা এবং রাজ্য সরকারের দুর্বলতাগুলিকে সামনে এনে ভোটে প্রভাব ফেলাই বিজেপির লক্ষ্য। সেই কৌশলেই এবার মোদী নিজে মাঠে নামছেন। রাজ্যে একের পর এক বিতর্কিত ঘটনা, চাকরি দুর্নীতি, মহাকরণের ডিএ মামলা, তরুণী চিকিৎসক খুন এবং মুর্শিদাবাদের রাজনৈতিক হিংসা, এই সব ইস্যুকে সামনে রেখে তৃণমূল সরকারকে আক্রমণ করছে বিজেপি। কিন্তু শুধুই আক্রমণ নয়, আগামী নির্বাচনে এইসব বিষয় নিয়ে ভোটারদের মন জয় করতে হলে দরকার পরিকল্পিত প্রচার আর শক্তিশালী রণকৌশল। সেই দিক নির্দেশই এবার দিতে পারেন মোদী। এদিকে জুন মাসে নদিয়ার কালিয়াগঞ্জে রয়েছে উপনির্বাচন। সেই ভোটকেও পরীক্ষামূলক মঞ্চ হিসেবে দেখছে বিজেপি। তাই মে মাসের শেষে প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একই সময় তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে রয়েছেন। কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের অংশ হিসাবে অপারেশন সিন্দুরের আন্তর্জাতিক প্রচারে ব্যস্ত তিনি। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর বাংলা সফর রাজনীতিতে পাল্টা কৌশল হিসেবেই ব্যাখ্যা করছেন অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদীর এই সফর থেকেই 2026 সালের বিধানসভা ভোটের প্রচারের সুর বেঁধে দিতে চাইছে বিজেপি। আলিপুরদুয়ার থেকে শুরু হলেও এই সফরের প্রভাব ছড়াতে পারে গোটা রাজ্যে। সব মিলিয়ে মোদীর এই সফর শুধুমাত্র একটি জনসভা নয়, এই সফর থেকেই বাঁচতে পারে বিধানসভা ভোটের দামামা। হাই নিউজ নেটওয়ার্ক। এবার বাংলায় মোদির জনসভা। অপারেশন সিন্দুরের পর এই প্রথমবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের একটি বড় জনসভায় ভাষণ দেবেন তিনি। সেখানেই আগামী দিনের ভোট রাজনীতির রূপরেখা স্পষ্ট করতে পারেন। আর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরেই কটাক্ষ উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিন্দুর বিক্রি করছেন। দিনহাটায় স্বাগত গেট এবং সেলফি জোনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য উদয়ন গুহর। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। রাস্তার উপর থেকে উদ্ধার পৌর দম্পতির দেহ। ঘর থেকে টেনে বার করা হয়েছে দেহ বলে মনে করা হচ্ছে, কারণ ঘর থেকে বাইরে পর্যন্ত রক্তের দাগ স্পষ্ট। ঘটনার পর থেকে কোনো খোঁজ নেই দম্পতির ছেলের, আর তাতেই দৃঢ় হচ্ছে সন্দেহ। পূর্ব বর্ধমানের মেমারিতে জোড়া খুন। বুধবার সকালে রাস্তার উপর থেকে উদ্ধার পৌর দম্পতির দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘর থেকে টেনে হিঁচড়ে বার করে আনা হয়েছিল তাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত মেমারি 1 নম্বর ব্লকের কাশিয়ারা মোড় কাজীপাড়া এলাকায়। মৃত স্বামী এবং স্ত্রীর নাম মোস্তাফিজুর রহমান, যার বয়স আনুমানিক 65 এবং
মমতাজ পারভিন, যার বয়স আনুমানিক 55 বছর। বাড়িতে স্বামী, স্ত্রী এবং সন্তানই থাকতেন। মোস্তাফিজুর চাষাবাদ করতেন। তাদের জমি জায়গা রয়েছে প্রচুর। ছেলে বাইরে কাজ করতেন, কিন্তু কিসের কাজ সেটা এখনো জানা যায়নি। যদিও ঘটনার পর থেকে তাদের সন্তান পলাতক। স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখতে পান রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে রয়েছেন স্বামী স্ত্রী। ঘরের মধ্যে থেকে টেনে হিচড়ে তাদের বের করে আনা হয়েছে বলেই মনে করা হচ্ছে, কারণ ঘর থেকে রাস্তা পর্যন্ত গোটা এলাকা জুড়ে রক্তের দাগ। স্থানীয়রাই পুলিশে খবর দেয়। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, পৌর দম্পতিকে খুন করা হয়েছে। কে বা কারা খুন করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনার পর থেকে দম্পতির সন্তানের খোঁজ নেই, যা সন্দেহ আরো দৃঢ় করেছে। কে বা কারা এই ঘটনা ঘটালো তাও তদন্ত করছে মেমারি থানা ও জেলা পুলিশ। ঘটনাস্থলে গিয়েছিলেন পুলিশ সুপার সায়ক দাস। হাই নিউজ নেটওয়ার্ক। আজিকরের হাসপাতালের ঘটনার পর জুনিয়র ডাক্তাররা বিরাট আন্দোলন শুরু করেছিলেন। ডাক্তারদের পাশাপাশি সেই আন্দোলনে সাধারণ মানুষও অংশ নিয়েছিল। তবে আন্দোলনের মুখ হিসেবে যারা উঠে এসেছিলেন তাদের অন্যতম হলেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আসফাকুল্লাহ। তাদের কেন্দ্র করে এবার যে বিতর্ক দানা বাঁধল যে 3 জনের নতুন পোস্টিংয়ে স্বচ্ছতা নেই বলে অভিযোগ উঠছে। আর তাই পোস্টিং বিতর্কে ফের স্বাস্থ্য সচিবের দ্বারস্থ হচ্ছেন এই 3 চিকিৎসক। স্বাস্থ্য সচিবের কাছে অভিযোগ জানাতে চলেছেন 3 চিকিৎসক। অভিযোগ জানাবেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লাহ নাইয়া। দুপুরেই স্বাস্থ্য ভবনে যাবেন এই 3 চিকিৎসক। অভিযোগ, কাউন্সিলিং এ পোস্টিং এক হাসপাতালে আর মেধা তালিকার বদলে বদলে যায় হাসপাতাল। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন ক্ষেত্রের 68 জন বিশিষ্ট ব্যক্তিকে 2025 সালের পদ্ম পুরস্কার তুলে দিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজকর্ম, চিকিৎসা, ক্রীড়া এবং জনসাধারণের বিষয়ের মতো ক্ষেত্রের কৃতিত্বপূর্ণ ব্যক্তিদের পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। 2025 সালের প্রজাতন্ত্র দিবসের 139 জন পুরস্কার প্রাপ্তের মধ্যে দ্বিতীয় দফায় 68 জনকে সম্মানিত করা হলো। প্রখ্যাত ব্যক্তিত্ব এবং বীরদের সম্মানিত করা হয়েছে এবং যাদের অনেকেই প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে এসেছেন, যারা জনসাধারণের স্বীকৃতি না পেয়ে নিঃস্বার্থভাবে সমাজে অবদান রেখেছেন, তাদেরও সম্মান দেওয়া হয়েছে। যেমন সাধ্বী ঋতাম্ভরা, যিনি একজন সমাজকর্মী, সূর্যপ্রকাশ, প্রবীণ সাংবাদিক এবং লেখক, এবং বাংলার অভিনেত্রী মমতা শঙ্কর, তিনিও কিন্তু পদ্মশ্রী পেয়েছেন, যেটা বাংলার কাছে গর্বের বিষয়। এই সকল ব্যক্তিদের পদ্ম পুরস্কার পাওয়ার পর বুফে ডিনারের আয়োজন করা হয়েছিল এবং সেখানেই পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের সম্মান জানানোর জন্য অমিত শাহ উপস্থিত ছিলেন। স্টুডেন্ট ভিসা দেওয়া বন্ধ করল আমেরিকা। বিশ্বজুড়ে লাখ দশেক পড়ুয়ার আমেরিকায় পড়া অনিশ্চিত। সংকটের মুখোমুখি মার্কিন বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। আমেরিকায় পড়তে যেতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য দুঃসংবাদ। স্টুডেন্ট ভিসা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সব দেশের জন্যই এই নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে হোয়াইট হাউসে। বলা হয়েছে এই সিদ্ধান্ত সাময়িক, তবে কতদিন কার্যকর থাকবে জানানো হয়নি। বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলিকে বলা হয়েছে আমেরিকায় পড়তে আসা আগ্রহীদের ভিসার দরখাস্ত নিয়ে আপাতত এগোনোর দরকার নেই। ভিসা দেওয়ার আগে আবেদনকারীকে মুখোমুখি ডেকে কথা বলা বা ইন্টারভিউ পর্ব আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে। এই সিদ্ধান্তে শুধু যে বিশ্বব্যাপী ছাত্র সমাজ বিপাকে পড়েছে তাই নয়, সংকটের মুখোমুখি মার্কিন বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। আনুমানিক হিসেব হল শুধু মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতেই প্রত্যেক বছর 10 লাখের বেশি বিদেশি ছেলে মেয়ে ভর্তি হয়। ভর্তির প্রক্রিয়া চলমান। আগামী মাস থেকেই নতুন শিক্ষাবর্ষ চালু হওয়ার কথা। এই সময় ভিসার জটিলতায় ভর্তি আটকে থাকবে বহু পড়ুয়ার।
আশঙ্কা করা হচ্ছে ভর্তির সুযোগ পাওয়া অনেক পড়ুয়ার আমেরিকায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে। ভিসা নিয়ে কেন এমন সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন? ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন বিদেশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভালো করে চেক করা হবে। তারা কোন জাতীয় বিষয় বেশি পোস্ট, লাইক, শেয়ার করেন তা খতিয়ে দেখা হবে। সামাজিক মাধ্যমের কোনো গোষ্ঠীতে তারা যুক্ত কিনা, সেই গোষ্ঠীগুলির রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক আদর্শ কি তাও খতিয়ে দেখবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক অনুষ্ঠানে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে নিশানা করেছেন। তিনি বলেছেন, কিছু বিশ্ববিদ্যালয় অতি বাম মানসিকতার ছাত্রদের প্রশ্রয় দিচ্ছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও জানিয়েছেন, ইতিমধ্যেই বহু পড়ুয়ার ভিসা বাতিল করা হয়েছে, তাদের নিজ দেশে ফিরে যেতেও বলা হয়েছে। সম্প্রতি আমেরিকায় প্যালেস্তাইন ইস্যুকে বিভিন্ন ক্যাম্পাসে বড় ধরনের বিক্ষোভ হয়। দেখা যায় সেগুলির জন্য সমাজ মাধ্যমকেই ব্যবহার করা হয়েছে এবং আন্দোলনের সংশ্লিষ্টরা আগে থেকেই বিভিন্ন প্রতিবাদী মঞ্চ, সংগঠনের সমাজ মাধ্যমের গোষ্ঠীর সদস্য। হাই নিউজ নেটওয়ার্ক। সামনের রবিবার জামাই ষষ্ঠী। এই দিনে জামাইরা যেমন অপেক্ষা করে থাকেন, তেমনি মেয়ে জামাইয়ের অপেক্ষায় প্রহরগণী শাশুড়িরাও। আর এই জামাই ষষ্ঠীতেই জমজমাট খাওয়া দাওয়া যেমন গুরুত্ব পায়, তেমনই বেশ কিছু নিয়মও থাকে। তার মধ্যে মেয়ে জামাইকে আশীর্বাদ পর্ব, যেখানে ব্যবহার করা হয় তালপাতার পাখার। জামাই ষষ্ঠী উপলক্ষে সেই চাহিদাই এখন তুঙ্গে। সারা বছর এই পাখার তেমন কদর না থাকলেও জামাই ষষ্ঠীর আগে বাজারে তালপাতার পাখার চাহিদা থাকে বেশি। জলপাইগুড়ির বাজারের দিকে নজর রাখবো এবং যেখানে তাল পাকা বিকোচ্ছে 30 টাকায়। তালের পাখায় ছাড়া অন্য কোনো পাখা জামাই ষষ্ঠীতে কেউ গ্রহণ করে না, কারণ এটা একদম আদি যুগ থেকে তালের পাখা দিয়ে জামাইকে হাওয়া দেয়। হ্যাঁ, এটা রীতি মেনে হচ্ছে, যার জন্য তাল পাখা আমরা প্লাস্টিক পাখা অনেক এনেছি এর আগে, কিন্তু অন্য পাখা কেউ নিতে চায় না। হ্যাঁ, তাল পাখা এবার চাহিদা প্রতিবারই থাকে, এবারও আছে, শুরু হয়েছে, এখনো বেশ কয়েকদিন সময় আছে। তাল পাখা তো নিবে, ঘরে ঘরে ষষ্ঠী হয়। নজর রাখবো ওয়েদার আপডেটে। আগাম বর্ষা ঢুকে গিয়েছে বাংলায়। আগামী 2-3 দিনে উত্তরবঙ্গের পার্বত্য হিমালয় অঞ্চল এবং সিকিমেও বর্ষা ঢুকবে। এরপর দক্ষিণবঙ্গেও ঢুকবে বর্ষা। ইতিমধ্যে 27শে মে থেকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, যে কারণে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতেই অধিকাংশ জেলায় বৃষ্টিপাত চলছে। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা 7 জেলায়। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা ও হুগলি জেলায়। এর সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গেও বর্ষা সামনে এসে পড়েছে। 24 ঘন্টার মধ্যে বর্ষার প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বাংলায় শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। প্রায় প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোনো কোনো এলাকায় চরম বৃষ্টিপাতের সতর্কতা। প্রবল বর্ষণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে, নদীর জলস্রোত বাড়তে পারে, শহর এলাকায় জমতে পারে জল, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে। ফলে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র উত্তাল হবে, মৎস্যজীবীদের সতর্ক দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে বুধবার বিকেলের পর থেকে উত্তাল হবে সমুদ্র। 35 থেকে 45 কিলোমিটার এবং সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বুধবার সকাল থেকেই। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শনিবার পর্যন্ত। যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের অবিলম্বে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।